আজ যে ছোট গল্পটি আপনাদের পাঠ করে শোনাব তার নাম শক্তি রূপেণ। লিখেছেন মুম্মা মিত্র। শনিবার বাস থেকে নেমেই চোখে পড়ল রাজেনের দোকানের সামনে একটা জটলা। দূর থেকে দেখেই এগিয়ে গেলাম। এ সময় অবশ্য দোকানে ভিড় থাকেই। পাড়ার সব থেকে বেশি কচুরি সিঙ্গারা রাজেনের কড়াই থেকেই আমাদের প্লেটে পৌঁছায়। সকাল সন্ধ্যা দুই বেলায় খানিকটা সময় ওর দোকানে দস্তুর মতো পুলিশ পিকেটিংয়ের প্রয়োজন হয়ে পড়তো আগেই। তবে গুঁতোগুঁতির বদলে ইদানিং দেখছিলাম সুসভ্য লাইন পড়ছে। এই সময়টা ওর দোকানের সামনে লাইন পড়ারই কথা, কিন্তু কেন জানি না ভিড়টা ঠিক লাইন গোছের মনে হলো না। ওটা একটা জটলা। কৌতূহলবশত এগিয়ে গেলাম। রাজেনের একটি পুত্র একটি কন্যা। পুত্রটি বছর 10, কন্যাটি বছর 5। দুটিকেই জন্মাতে দেখেছি। ওরাও আমার খুব ভক্ত। ভিড়ের কাছাকাছি আসতেই ছোটটি তারস্বরে কান্না শুনতে পেলাম। সবাইকে ধাক্কা মেরে সামনে পৌঁছে দেখি রাজেন বড়টি অর্থাৎ বুলো চুলের মুঠে ধরে নির্দয়ভাবে মেরে চলেছে। কিন্তু বুলো চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে মার খেয়ে যাচ্ছে। ওপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট এমনভাবে চেপে রেখেছে যে কোনো মুহূর্তে রক্ত বেরিয়ে যাবে। এ লক্ষণ আমি চিনি, যেদের সব থেকে কঠিন রূপ। এই স্বভাবের জন্য স্কুলে গার্জেন কল হয়েছে অনেকবার। আশেপাশে শিউলি, ওদের মাকে দেখতে পেলাম না। ছোটটি ঝিনটি আমাকে দেখেই গলা আর এক পর্দা চড়িয়ে কাঁদতে শুরু করলো। এইবার বুলু আমাকে দেখতে পেয়ে ঠোঁট ছেড়ে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। এতক্ষণ যে ছেলে মুখে তালা মেরেছিল সে ফুঁপিয়ে ওঠায় রাজেনও একটু অপ্রস্তুত হয়ে মুঠো আলগা দিতেই বুলু ছুটে এসে আমার পিছনে লুকিয়ে পড়ল। ও এর আগে একমাত্র আমার কাছে ওর বাবাকে বকা খেতে দেখেছে। বাবার মার থেকে একমাত্র আমি ওকে বাঁচাতে পারি। শিশু তার সহজাত ক্ষমতায় তা বুঝে নিয়েছে। রাজেন গত বছর একটি প্রপার্টির কাগজ দেখাতে এনেছিল কিনবে বলে। কাগজপত্রে গড়মিলের জন্য আমি ওকে আটকে দিই। পরে ও জানতে পারে ওই প্রমোটারের ফাঁদে যারা যারা পা দিয়েছে তাদের কষ্টার্জিত অনেক টাকাই জলে গেছে। সেই থেকে আমাকে ভীষণ সম্মান করে ছেলেটা। অল্প বয়সে বিয়ে করে 2 সন্তানের বাবা, কিন্তু দুম করে মাথা গরম করাটা ওর বদরোগ। তবে আমার মুখের ওপর কথা বলে না সচরাচর। বাচ্চাটাকে কি মেরে ফেলবে নাকি? আর এখানে কি সার্কাস হচ্ছে নাকি? এত ভিড় কিসের? হয়েছেটা কি? বলতে বলতে দেখি ভিড়ের 2/3 আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে। পাড়ায় রেপুটেশন ভালো না আমার। ঝামেলা বাদলে ছেড়ে কথা বলি না বলে বদনাম আছে। ও আজকে সর্বনাশ করেছে দিদি। ওর জন্য আমাকে দোকান না বন্ধ করতে হয়। আরে করেছেটা কি বলবে তো? ও প্রশান্ত জেঠুকে গরম তেল ছুঁড়ে মেরেছে, ফুটন্ত গরম তেল। শুনেই আমার প্রথমেই মনে হলো বুলুর কোথাও পুড়ে যায়নি তো। তাড়াতাড়ি করে গা হাত পায়ে হাত বুলিয়ে ওকে জিজ্ঞেস করলাম, ছ্যাঁকা লেগেছে নাকি রে? আবার নিচের ঠোঁট চেপে ছোট্ট হাত মুঠি পাকিয়ে ঘটর ঘটর করে নেতিবাচক মাথা নাড়তে সন্দেহ বাড়ল। বললাম, মুঠি খোল। কিছুতেই খুলবে না। শেষে জবরদস্তি করে ডান হাতের মুঠি খুলে দেখলাম আমার সন্দেহই ঠিক। হাতের তালুতে ফোসকা পড়ে সেটা গলে জলও বেরিয়ে গেছে। এতটা যন্ত্রণা সহ্য করেও ওইটুকু বাচ্চা এতক্ষণ চোরের মার খাচ্ছিল। মাথাটা দুম করে গরম হয়ে গেল। রাজেনকে বললাম, বাপ হয়ে উদ্ধার করেছ। ছেলেটার এই অবস্থায় এরকম করে কেউ মারে? শিউলি কোথায়? ডাকো এক্ষুনি। বিক্রি বাটা ভালো হলেও দোকানটা ছোট। স্বামী স্ত্রী দুজনে মিলে চালায়। এই সময় অন্যদিন রাজেন যখন খাবারগুলো ভেজে তোলে তখন খদ্দের আর টাকা পয়সার দিকটা শিউলি দেখে। ও মাধ্যমিক পাস। রাজেনের একটা 8 পাস সার্টিফিকেট আছে বটে, কিন্তু সেটা কদ্দূর আসল আমারও সন্দেহ আছে। ছেলেটা বোঝে কম, রাঁধে ভালো, বুনো মোষের মতো জেদি আর মাথা গরম। শিউলি ওকে সামলে রাখে, নইলে এই দোকান ওকে চালাতে হতো না। 2 দিন অন্তর ছোটোখাটো ঝামেলাতেও হাতাহাতি হতো। সেই রাগ আবার 5 সেকেন্ডে নেমেও যায়। মনটা ভালো। আমার ধমকে আর ছেলের হাতের ওই অবস্থা দেখে রুদ্ররূপ অন্তর্হিত তখন মিনমিন করে বলল, শিউলির ধুম জ্বর দিদি, তাই আজ আর আসেনি। এরা স্কুল থেকে বাড়ি না ফিরে দোকানে চলে এসে এইসব করছে। আমি কি করি বলুন তো? বাড়ি দিয়ে আসবো ধরে তারও পাচ্ছি না। বিক্রির টাইম, একেই শিউলি নেই, তার মধ্যে এইসব। আমি 2 খোলা ভেজে একটু খদ্দের সামলাচ্ছি একা হাতে। এর মধ্যে প্রশান্ত জেঠু ঝিনটিকে আদর করে কোলে নিতে চেয়েছিলেন বোধহয়। বুলু হঠাৎ ছান্তা দিয়ে কড়াই থেকে গরম তেল তুলে ওনার গায়ে দিয়ে দিয়েছে।
ছান্তা বলে বেশি তেল ওঠেনি, হাতা হলে সর্বনাশ হয়ে যেত। ওনাকে ওই ওপাশের সান্নাল ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর বুলুর হাতটা? ওই বোধহয় ছান্তার হ্যান্ডেলের গরম জায়গাটাই ধরে ফেলেছে বুঝতে না পেরে, বলে রাজেন। জন্ম দিলেই বাবা হয় না, বুঝলে? ছাড়ো, তোমাকে বোঝানো আর দেওয়ালকে বলা এক। বুলু, চ ডাক্তারের কাছে। দেখলাম বুলু আবার সিঁটিয়ে জড়িয়ে ধরলো আমাকে। এটা একটু অদ্ভুত লাগলো আমার। বুলুকে এরকম কখনো দেখিনি। অবশ্য দোকানের সামনে দিয়ে যেতে আসতে যদি ওরা তখন দোকানে থাকে তখনই যা দেখেছি। অনেক দিন দেখেছি ভেতরে বসে হোম টাস্ক করতে বা দুই ভাই বোনে খেলা করতে। আর ছেলেটা শরীরী ভাষা সম্পূর্ণ আলাদা। খুব কনফিউজড লাগছিল। রাজেনকে বললাম, তুমি দোকান সামলাও, আমি এখন ফ্রি আছি। বুলু ঝিন্টিকে বাড়ি দিয়ে শিউলিকে একটু দেখে আসি, আর কেউ ঝামেলা করতে এলে আমাকে ফোন করবে। রাজেন ঘাড় নেড়ে সম্মতি জানালো। 8-এর পল্লী বস্তির গলিস্য গলি তোষ্য গলির ভিতর রাজেনের ঘর। বুলু আগে আগে চলছিল, তারপর ঝিন্টি, পিছনে আমি। কয়েকটা পরিচিত মুখের হাসি পেরিয়ে এক শাড়ি পরিহিতা ও স্নানরতা মাসিমাকে ডস করে অসংখ্য দরজা ও নর্দমার ভুলভুলিয়া পেরিয়ে যখন ওদের ঘরের সামনে পৌঁছলাম তখন মনে হলো যাবার সময় বুলুকেই বলতে হবে বাইরের রাস্তা অবধি ছেড়ে আসতে। বুলু ঝিন্টি দরজা ঠেলে সোজা ঢুকে গেল। আমি একটু ইতস্তত করে ঢুকলাম। দেখি ঘরে টিভি চলছে খুব লো ভলিউমে। শিউলি চৌকিতে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে। আমাকে দেখে ধর্মর করে উঠে বসলো। চোখ মুখ বসে গেছে মেয়েটার। ওই অবস্থাতেই চিঁচি করে, দিদিকে চেয়ার দে, জল দে, দোকান থেকে কিছু আন করতে লাগলো। দুই ভাই বোনও চৌকির তলা থেকে একটা টুল টেনে এসে বসো পিসি বলে ইউনিফর্ম পরে তীর বেগে বেরিয়ে গেল। আমি একটা দিন যাইনি, তাতেই সর্বনাষ্ট হলো দিদি। বুলুর বাবা যে বোঝালেও বোঝে না, আর বেশি বললে রক্তারক্তি করবে। আমার হয়েছে জ্বালা, কোন দিকে যাই বলো তো? বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শিউলি। টিভির ভলিউমটা অস্বাভাবিক বেশি করে দিয়েছে। 3 ইঞ্চি গাঁথনির দেওয়াল, কথাবার্তায় প্রাইভেসি রক্ষা করা সহজ উপায় শব্দ দিয়ে শব্দ কাটা। জিজ্ঞেস করলাম, বোঝালে বোঝে না মানে? কি বোঝাবে? আমাকে স্পষ্ট করে বলো। বাকিটা শিউলির জবানিতে। জ্যাঠাবাবু লোকটা প্রায়শই দোকানে আসে খাবার নিতে, আর আমাদের দোকানের মালিক যিনি দোতলা 3তলাটা নিয়ে থাকেন তেনার সাথে আড্ডা দিতে। খাবার না কেনার থাকলেও দোকানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলেন। ওই কেমন আছি, ছেলে মেয়েদের লেখাপড়া কেমন চলছে, সেই সব নিয়ে। তা আমাদের মালিকের স্ত্রী মানে ঘোষ কাকিমা একদিন আমায় ডেকে বকাঝকা করলেন। বললেন, অত কিসের কথা ওই বুড়োর সাথে? আমার মনটা প্রথমে একটু খারাপ হলো ওনার মানসিকতা দেখে। আমার বাবার বয়সী একটা লোককে নিয়ে এসব কি কথা। তারপর একদিন দোকানে এসেছেন, আমি খদ্দের সামলাতে সামলাতে কথা বলছি। হঠাৎ খেয়াল করলাম আমার 2 হাত জোড়া আর বুকের আঁচল সরে গেছে। হঠাৎ জ্যাঠাবাবুর দিকে চোখ গেল। দেখলাম উনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার বুকের দিকে। একবার ঠোঁট চাটলেন। কি নোংরা চাহনি। সামনে অন্য কাস্টমার। আমার মনে হলো আমার গায়ে বোধহয় একটাও সুতো নেই। কোনো মতো আঁচল ঠিক করলাম। উনিও যেন কিছুই হয়নি এমন ভাব করে ওপরে চলে গেলেন। রাতে তোমার ভাইকে বললাম, তো আমাকে এই মারে কি সেই মারে। উনি নাকি দেবতার মতো মানুষ। আমার মন নাকি নোংরা। বাড়িওয়ালি কাকিমা মাথা পাগল। আমি চুপ করে গেলাম দিদি। কিন্তু তারপর উনি যখনই এসেছেন আমি মুখ গম্ভীর করে কথা বলেছি মেপে মেপে। এই অবধি বলে পাশ থেকে একটা প্লাস্টিকের বোতল টেনে একটু জল খেলো শিউলি। তারপর আবার শুরু করলো। কয়েকদিন পর দেখি উনি এসে ছেলে মেয়েদের সাথে খেজুরে আলাপ জুড়েছেন, ক্যাডবেরি লজেন্স দিচ্ছেন। তা আমি মেয়ের মা, ঝিনটিকে আগলে আগলে চোখে চোখে রাখত। সত্যি বলতে বুলুকে নিয়ে ভয় পাইনি। ওকে বরং বলেছিলাম আমি কাছে পিঠে না থাকলে বোনকে আগলে রাখতে। কিন্তু দিদি, এই অবধি বলেই শিউলি হাঁপিয়ে নিল একটু। একবার ভাবলাম ওকে চুপ করাই। তারপর ভাবলাম বাচ্চাগুলো চলে আসার আগেই শুনে নিই যতটা পারি। আজ হাতে সময় আছে যখন। সেদিন দোকানে খুব চাপ, একটা বড় অর্ডার ছিল, আর খুচরো খদ্দেরও অনেক কজন। ঝিন্টিটা দুষ্টুমি করছিল বলে দুঘা দিয়েছি। কেঁদে কেঁদে পিছনে চটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যাঠাবাবু কখন এসে বুলুকে ডেকে নিয়ে দোতলায় গেছে খেয়াল ছিল না। সেদিন ঘোষ কাকুরাও দক্ষিণেশ্বরে গেছে, ওপরতলা ফাঁকা। রাত গড়াতে ভিড় হালকা হলো। তখন খেয়াল হলো বুলুকে অনেকক্ষণ দেখিনি।
নিচে রাস্তায় দেখতে না পেয়ে ভাবলাম ছাদে উঠে গেছে হয়তো। তোমার ভাইকে বলে ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। দোতলা থেকে তিনতলা সিঁড়ির আলো নেভানো। হঠাৎ পায়ে কি একটা ঠেকলো। দিদি, হাতড়ে দেখি বুলু। আমার বুক শুকিয়ে গেছে। চিৎকার করতে গেলাম, আওয়াজ বেরোলো না। কোনো মতে ছেলেকে তুলে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে দোতলার বারান্দায় এনে দেখি প্যান্ট তুলে রক্ত। ছেলে এলিয়ে পড়ে আছে। ছুটে নিচে এসে ওর বাবাকে ডাকলাম। তারপর দুজনে ওকে নিয়ে গেলাম ডাক্তারখানা। তখনও ভাবছি ও বোধহয় খেলতে খেলতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে। ডাক্তার ওর বাপকে বার করে দিয়ে ওকে দেখলেন, তারপর বললেন। বলেই হাউ হাউ করে কেঁদে ফেলে শিউলি। দুর্বল শরীর। একটু পরেই হেঁচকি তুলতে শুরু করতেই ওকে বোতলটা এগিয়ে দিলাম। বললাম, রাজেন একথা জানে না? থানায় গেলে না কেন? ভয়ে? ও জানলে যে ওই বুড়োকে কুচিয়ে টুকরো করে ফেলবে দিদি। ওর যা চণ্ডাল রাগ, তাই ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে বুঝিয়েছি। উনি ওকেও বলেছেন সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে বুলোর চোট লেগেছে। তুমি জানো আজ দোকানে কি হয়েছে? শিউলির কালচে মুখটা পাংশুটে হয়ে গেল। কি দিদি, বুড়োটা আবার এসেছিল? বলি আমি। এসে ঝিনটিকে কোলে নিতে গেছিল। শিউলি ডুবন্ত মানুষের মতো তাকিয়ে। তুমি যা পারোনি বুলু তা পেরেছে। কড়াইয়ের ফুটন্ত তেল বুড়োর গায়ে ছিটিয়ে দিয়েছে। ওর হাতেও ফসকা। তার উপর রাজেন ধরে মারছিল। ওকেও দোষ দেওয়া যায় না, ও তো এসবের কিছুই জানে না। শিউলির চোখ থেকে জল পড়েই চলেছে দেখলাম। পিসির জন্য সিঙ্গারা এনেছি মা, নতুন প্লেটে দিই। এই কথার উত্তরে শিউলি হঠাৎ চৌকি থেকে নেমে বুলুকে কেন জড়িয়ে ধরলো সেটা বুলু বা ওর পিছনে দাঁড়ালো ঝিনটে একদম বুঝতে না পেরে তখন বোকার মতো আমার দিকে চেয়ে। ফেরার পথে ডাক্তার সান্যালের চেম্বার হয়ে আসতে হতো এমনিতেই। মায়ের একটা প্রেসক্রাইবড ওষুধ পাচ্ছিলাম না। বলেছিলেন হয় স্যাম্পেল থেকে দিয়ে দেবেন, নয়তো সাবস্টিটিউট দেবেন। আজকের ব্যাপারে কথা বলারও ছিল। এরকম একটা অসভ্য জঙ্গলি লোক সমাজের বুকে বুক চিতিয়ে ঘুরছে, এটা সহ্য করতে পারছিলাম না কিছুতেই। বুলুকে যেহেতু ডাক্তার সান্যালি দেখেছিলেন, তাই ওনার সাথে কথা বলাটা জরুরি। আমি কি করতে পারি ম্যাডাম বলুন? প্রশান্তবাবুর ইনজুরি কেমন দেখলেন? একটা চোখ একটুর জন্য বেঁচে গেছে। তা বাদে যা পুড়েছে একটু ভোগাবে, কিন্তু সেরে যাবে। আশা করি বুঝতে পারছেন রাজেনের ছেলে কাজটা কেন করেছে। এটা রাজেনের ছেলের কাজ? ডাক্তার একটু চঞ্চল। হ্যাঁ, আর শিউলি আমাকে সবটা বলেছে। দেখুন, সরাসরি একটা কথা বলি, আমি যদি থানায় কমপ্লেন করি আপনাকে পাশে পাবো কি? ডাক্তার দেখলাম অস্বস্তিতে চোখটা নামিয়ে নিলেন। তারপর বললেন, ম্যাডাম, কমপ্লেনটা সেদিন করলে বেশি কার্যকর হতো নাকি? আপনি তো আমার থেকে ভালো জানেন, প্রায় 2 মাস আগের ঘটনা। এখন ওই ব্যাপারটা কিছু প্রমাণ তো করাই যাবে না, উল্টে বাচ্চাটাকে নিয়ে টানাটানি সার হবে। সেদিন কিন্তু আমি শিউলি দেবীকে বলেছিলাম, উনি কান্নাকাটি করে আমাকে দিয়ে মিথ্যে বলালেন। এখন আমি নিজের প্রেসক্রিপশন ডিনাই করি কি করে? প্রশান্তবাবুকে আমাকে ছেড়ে দেবেন থানা পুলিশ হলে? তার উপর ওনার ছেলে সুশান্ত আমার ব্যাচমেট। আমাকে এই অনুরোধটা করবেন না প্লিজ। খুব অদ্ভুত লাগছিল আমার। বললাম, এত জঘন্য একটা কাজ হয়ে যাবে অথচ কেউ কোনো প্রতিবাদ করবে না? ম্যাডাম, প্রশান্তবাবু রিটায়ার্ড ব্যাংক অফিসার, পাড়ার সবাই ওনাকে মানে। অনেকের ব্যাংক রিলেটেড কাজে অ্যাকাউন্ট খুলতে, লোন পেতে হেল্প করেছেন। আজ আপনি দুম করে এত বড় একটা অ্যালিগেশন আনলে এস্টাবলিশ করতে পারবেন? লোকে বিশ্বাস করবে? একটা সত্যি কথা বলবেন, আপনি একা প্রতিবাদ করলে ওই বাচ্চাটির মা বাবা শেষ অবধি আপনার সাথে থাকবে এই বিশ্বাস আছে তো? ডাক্তারের এই প্রশ্নের উত্তর সেদিন আমার কাছে ছিল না, তাই আর উত্তর দিতে পারিনি। বেরোবার সময় উনি একটা স্যাম্পেল অয়েন্টমেন্ট দিয়ে দিলেন বুলুর হাতে লাগাবার জন্য, কিন্তু দেখলাম দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছে। রাতে খেতে পারলাম না। মা জিজ্ঞেস করতে ভাষা ভাষা উত্তর দিয়ে নিজের ঘরে এসে বসতেই মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। আমার কাছে এমনিতেও লোকে রাত বিরেতে ফোন করে কাজের জন্য। ফোনটা ধরলাম। আমি কি অ্যাডভোকেট মিত্রর সাথে কথা বলছি? হ্যাঁ, বলুন। আমি সুশান্ত সাহা, প্রশান্ত সাহার ছেলে। উভয় দিকে নিস্তব্ধতা খানিকক্ষণ। ওপক্ষই আবার বলল, আমাকে সান্যাল আপনার নাম্বার দিল। আমি গলা পরিষ্কার করে বললাম, বলুন। বাবার হয়ে আমি ক্ষমা চাইছি ম্যাডাম। একটাই অনুরোধ, আপনি প্লিজ এটা নিয়ে থানা পুলিশ করবেন না।
একটা রাগ গুটি গুটি পা বেয়ে উঠছে বুঝতে পারছি। এত রাতে এটা বলার জন্য কি ফোন করলেন? আমাদের পরিবারের সম্মানের ব্যাপার ম্যাডাম, প্লিজ। আমি বুঝতে পারছি যা হয়েছে সেটা ঠিক না। আমি বাবার জন্য সোনারপুর সাইডে একটা ওল্ড এজ হোম ঠিক করেছি। 1 সপ্তাহের মধ্যে শিফট করিয়ে দেব। আপনি প্লিজ এটা নিয়ে হইচই করবেন না। সান্যাল বলছিল আপনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। এই নিয়ে কোনো স্টেটমেন্ট দিলে আমরা শেষ হয়ে যাব। সুশান্তর গলায় মিনতি ঝরে পড়ছিল, কিন্তু তাতে আমার রাগটা এক লাফে মাথায় উঠে গেল। পাশের ঘরে মা আছে আর মনে থাকলো না। চিৎকার করে বললাম, আপনার সাহস কম নয়। একটা ক্রিমিনালের হয়ে কথা বলতে এসেছেন? আপনি জানেন আপনার বাবা কি নোংরা ধরনের লোক? যদি পুলিশ কিছু নাও করতে পারে, আশপাশে সব লোকের জানা উচিত প্রশান্ত সাহা কি মাল। ওপাশের গলাটা কেঁপে গেল। তারপর আস্তে আস্তে বলল, জানি ম্যাডাম, এটাই প্রথম ঘটনা নয়। মাও জেনে গেছিল, মানতে পারেনি, পৃথিবী ছেড়েই চলে গেল। আমার মেয়েটাকে নিয়ে আর ও বাড়িতে থাকা সাহস পায়নি, বলে কয়ে ট্রান্সফার করিয়ে চলে এসেছি। আমার হাঁটু দুটো একটু দুর্বল লাগছিল। অনেকক্ষণ বসেছিলাম কলটা কাটার পর। পরদিন সকালে অয়েন্টমেন্টটা দিতে গিয়ে দেখলাম শিউলি বসে। আমায় দেখে একবার ভয়ে ভয়ে রাজেনের দিকে তাকালো, তারপর করুণভাবে আমার দিকে চাইল। রাজেন আমাকে দেখে একটা ফ্যাকাশে হাসি দিল। দোকানের পিছন দিকে গিয়ে দেখি বুলু বোনকে নিয়ে কি একটা লেখা প্র্যাকটিস করছে। ডান হাতের তালুতে পট্টি জড়ানো। শিউলির হাতে টিউবটা দিয়ে ওকে ডাকলাম, বুলুয়া এদিকে আয় তো। বুলু জানে এটা পিসির আদরের ডাক। কায়দা করে গরম কড়াই মাছিয়ে বাইরে এসে একগাল হাসলো। ওর হাতে একটা ক্যাডবেরির প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, এটা দুজনের জন্য, কিন্তু তুই বড়, বোনকে আগলে রাখবি, নিজেও সাবধানে থাকবি। আর কালকের মতো হলে যা করেছিস সাহস করে আবার করবি। নিজেকে বোনকে বাঁচাবি, ওকেও শেখাবি, পারবি তো? বুলু ক্যাডবেরিটা বাঁ হাতে ম্যানেজ করতে করতে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, পারবো পিসি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।